সেদিন আপনাদের রাসবিহারী বসুর মেয়ে তেতসুকুর লেখা বাবা বোস বইটা সম্পর্কে বলছিলাম। এই বাবা বোস বইয়েতে তেতসুকো তার নাম কেমন করে হলো সেই কথা সেদিন বলেছিল। আসুন তারই জবানিতে আবার নতুন করে শোনা যাক সেই বাবা বোসের কাহিনী। আমার বাবা আমাদের খুবই ভালোবাসতেন। আমাদের মা চলে যাবার পর বাবা আমাদের কখনো বুঝতে দেননি যে মায়ের অভাব। তবে হ্যাঁ, দিদিমার কঠিন শাসন ছিল, আর সেই কঠিন শাসন এড়িয়ে আমার বাবা কখনোই আমাদের কোনো ব্যাপারে প্রশ্রয় দিতেন না। তার কারণ দিদিমা যেভাবে আমাদের মানুষ করবেন বাবা তাতেই মত ছিল। তবে সপ্তাহের একটা দিন আমরা বাবার কাছে যেতে পারতাম, সপ্তাহের অন্য দিন আমরা বাবার কাছে যেতে পারতাম না। বাবা সেক্রেটারি আমাদের বলতেন যে তোমাদের বাবা খুব ব্যস্ত, বাবাকে অন্য কোনোভাবে বিরক্ত করবে না। তা আমরাও ভয় ভয়ে থাকতাম, কিন্তু আমরা সপ্তাহের একটা দিন বাবার কাছে যখন যেতে পারতাম তখন আমাদের সেই দিনটা ছিল আবদারের দিন। আমরা যা চাইতাম বাবা তাই দিতেন। বাবা আমাদের উনাগি মাছ, আমি খুব উনাগি মাছ খেতে ভালোবাসতাম। মাছটা একটু লম্বা হয়, জাপানি মাছ। এই উনাগি মাছ ভাতের সঙ্গে আমি খুব সুন্দরভাবে খেতাম। এই উনাগি মাছটা যখন ভাতের ওপর দেয়া হতো আমার দাদা না ওই মাছটা খেয়ে নিত। আমি দাদার সঙ্গে খুব ঝগড়া করতাম। আর আমার দাদা চিরকাল একটু লাজুক প্রকৃতির। দাদা কিন্তু মিটিমিটি খালি হাসতো, আর দাদার মিটিমিটি হাসি দেখে আমার বাবাও খুব মিটিমিটি হাসতেন। আমার কিন্তু খুব রাগ হতো। পরবর্তীকালে দাদার কাহিনী আরও সবিস্তারে আপনাদের কাছে বলবো যে আমার বাবার মতো আমার দাদাও খুব বড় ছিল, যদিও বয়সে বারো, কিন্তু সম্মানেতে আমার দাদা কিন্তু অনেক বড় ছিল। একবার স্কুল গ্র্যাজুয়েশন সেরিমনি চলছে স্কুলে, সেদিন স্কুলের উৎসব। আমরা স্কুলের ড্রেস পরে হাতে ফুল নিয়ে আমরা সেই যেখানে উৎসব হচ্ছে সেই উৎসব জায়গাটাতে গিয়ে বসেছি। ওমা, আমি তো জায়গাটাতে বসে অবাক। স্টেজের উপর আমার বাবা বসে আছে, ভারী সারি চেহারা, ভীষণ গম্ভীর। বাবাকে দেখে আমার কীরকম বুকটের ভেতর দুরু দুরু করতে লাগলো। আমার বাবা কবে সেনসেই হলেন? আমাদের দেশে মাস্টারমশাইকে তো সেনসেই বলা হয়, আর সেই সেনসেইরাই স্টেজের ওপর ওঠেন। তাহলে আমার বাবা কি সেনসেই? কই, বাবা তো কখনো আমাদের এসব কথা বলেননি। কিন্তু আমি নিশ্চিত হলাম যখন আমাদের স্কুলের প্রিন্সিপাল এসে বাবার বুকেতে একটা চন্দ্রমল্লিকা ফুল গুঁজে দিলেন। তখন আমি বুঝলাম যে বাবা আমাদের সঙ্গে বাবা হিসেবে থাকেন, আর জাপানের মানুষের কাছে তিনি সেনসেই বসু, তিনি নাকামুরায়া বসু। রাসবিহারী বসুর নাম কিন্তু তখন কেউ জানে না, তারা জানে সেনসেই বসুকে। এরপর বাবাকে নিয়ে আমরা অনেক নিজেদের ভেতর আলোচনা করতাম। বাবা একবার আমাকে বললেন যে দেখো, ভারতবর্ষের স্বাধীনতার জন্যে আমার আর কিন্তু বেশি দিন আয়ু নেই। আমাদের এমন একজনের ওপর দায়িত্ব দিতে হবে, সে দায়িত্ব সেই তরুণ, সেই যুবক সে দায়িত্ব পালন করতে পারবে। আমি তখন বললাম, বাবা তার নাম কি? বাবা বললেন, চন্দ্র বোস। চন্দ্র বোস কোথায় থাকেন? বলে, চন্দ্র বোস এখন আছেন জার্মানিতে। আমি জার্মানিতে থেকে তাকে ডেকে পাঠাচ্ছি, তিনি এসে আমার হাত থেকে সমস্ত দায়িত্ব তিনি নেবেন। চন্দ্র বোস জার্মানি থেকে জাপানে এলেন। সেই সময় জাপানি সমরনায়কেরা তারা কিন্তু খুব দুশ্চিন্তায় ছিলেন যে দুই বোস, একজন চন্দ্র বোস, একজন রাসবিহারী বোস, এই দুই মহান বোস এক জায়গায় এলে ভারসাম্য নষ্ট হবে না তো? পরস্পরের প্রতি
কোনো রকম দোষারোপ করবেন না তো। এই চিন্তাটা জাপানি সমন্বয়কদের মধ্যে খুব মাথা চারা দিয়ে উঠেছিল। তাই টোকিওর ইম্পিরিয়াল হোটেলের মধ্যে যখন চন্দ্র বোস এসে বাবার সঙ্গে দেখা করলেন, তখন জাপানি সমন্বয়করা বিস্ময়ে দেখলেন যে বাপ যেমন তার ছেলেকে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে চন্দ্র বোসকে আমার বাবা জড়িয়ে ধরলেন। এরপরে চন্দ্র বোস এবং বাবা তারা চলে গেলেন ব্যাংকক এবং সিঙ্গাপুরে। সেখানকার অনেক রাজনৈতিক কার্যক্রম ছিল। আর এর ভেতর আমাদের কথা হলো, আমরা স্কুলে পড়াশুনো করেছি, আমরা এরপর আরও উঁচু স্কুলে গেছি, এবং আমরা সবসময় থাকতাম আমার দিদিমা যাতে আমাদের দেখভাল করেন। এবং দিদিমা সেই সময় অত্যন্ত আর্টের সমজদার ছিলেন। একটা ঘটনা ঘটেছিল আমার বাবার সম্পর্কে বলি, আমি সেটা জানতে পারি, কানাঘুষো করে জানতে পারি যে আমার মা একবার মডেল হয়েছিলেন। এই মডেল হওয়াটা আমার দিদিমা পছন্দ করেননি, কিন্তু বহু শিল্পীর সামনে আমার দিদিমাও কিন্তু মডেল হয়েছিলেন। কিন্তু সেই মডেল হওয়াটা তার সাংস্কৃতিক চেতনার একটা অঙ্গ হিসেবে ছিল, কিন্তু আমার মা মডেল হন এটা কিন্তু আমার দিদিমা পছন্দ করেননি। তাই যে শিল্পীর সঙ্গে মায়ের একটু সখ্যতা জন্মেছিল, সেটা দিদিমার শাসনে সেটা বন্ধ হতে বাধ্য হয়েছিল। এসব কাহিনীগুলো আমি কিন্তু ছোটোবেলায় খুব একটা শুনিনি। আমি যখন বড় হয়েছি তখন বিভিন্ন মানুষের কাছ থেকে সেই সব গল্পগুলো শুনেছি। তাই আমার বাবার কাহিনী, বাবার যে কথা, রাসবিহারী বসুর যে কথা, জাপানে থেকে তার ভারতবর্ষ স্বাধীন করার যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা অংশীদার ছিল আমার দাদা। ব্যাংককেতে বা সিঙ্গাপুরেতে বহু মানুষ সেদিন রাসবিহারী বসুকে বলেছিল বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকতার কারণ কি না, তুমি যদি সত্যিই ভারতবর্ষের স্বাধীনতার জন্যে এত চিন্তিত হও, এত যত্নবান হও, তুমি তোমার ছেলেকে কেন তাহলে জাপানি সৈন্যবাহিনীতে দিলে? সে কেন আজাদ হিন্দ বাহিনীতে এলো না? তারা জানতো না যে আমাদের জাপানি নিয়ম কি, এবং এই জাপানি নিয়মে সেই সময় প্রত্যেকটি স্কুলের ছেলেকে জাপানি সৈন্যবাহিনীতে নাম লেখাতে হতো, এবং সেই জাপানি সৈন্যবাহিনীতে নাম লেখানোর জন্যে আমার দাদাকেও জাপানি সৈন্যবাহিনীতে দেয়া হয়েছিল। সবচেয়ে বড় কথা যে বাবার কথা যখন অনেকে বলতো, তখন দাদা একটা কথা বলতো যে আমি জাপানি সৈন্যবাহিনীতে এসেছি, যেদিন আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষে ঢুকবে সেদিন প্রথম আমি ভারতবর্ষে ওই বাহিনীর সঙ্গে ঢুকবো। আমার বুকেতে একটা আজাদ হিন্দের পতাকা থাকবে, সেই পতাকাটা আমি একটা কাঠির ওপর উঠিয়ে আমি ওপর থেকে দাঁড়াবো। আমি এইটাতে খুশি হব যে আমার বাবার সারা জীবনের স্বপ্ন আমি সফল করতে পেরেছি, ভারতবর্ষের বুকের ওপর আমি আজাদ হিন্দ পতাকা ওড়াতে পেরেছি। দাদা কিন্তু আজাদ হিন্দের পতাকা ভারতবর্ষের ওপর ওড়াতে পারিনি। সেই দুঃখের কাহিনী, সেই বেদনার কাহিনী আপনাদের বলবো পরের বার। নমস্কার।